কি খবর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আমার স্বামী ছিল এলাকার একজন চেয়ারম্যান মানুষ। তিনি এলাকার বিচার আচার থেকে শুরু করে সমস্ত দেখভাল করতেন, কাজ করতেন। আমার স্বামীকে সবাই ভয় পেত। তাকে যতটুকু ভয় পেত তার চেয়েও বেশি মানুষ তাকে সম্মান করত। তার এক কথায় এলাকার মানুষ এক ঘাঁটি সবে পানি খেত। খুব ভয়ঙ্কর একটা মানুষ ছিল এবং খুব শক্তিশালী একজন মানুষ ছিল। কিন্তু বন্ধুরা, আমার স্বামীর এত ক্ষমতা ছিল, তার এত শক্তি ছিল, কিন্তু তিনি তার নিজের স্ত্রীর কাছে সবসময় হার মানতেন। তিনি তার স্ত্রীর কাছে সবসময় বিলাই হয়ে থাকতেন। অথচ এই মানুষটা এলাকার মানুষের কাছে বাঘ নামে পরিচিত ছিল। সবাই তাকে দেখলে গায়ে এক বালতি পানি ঢেলে নিত। কিন্তু সে তার স্ত্রীর কাছে আসলে তার গলা যেন একেবারে পুরো শুকিয়ে যেত। আসলে আমার স্বামী আমাকে ওইভাবে কখনোই সুখ দিতে পারেনি, আমাকে কখনোই সুখী করতে পারেনি, যেই কারণে আমার মন মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকতো, খারাপ থাকতো। আমার মন কোনো সময় ভালো হতো না। আমি বাসায় সুন্দরভাবে একটা দিনও বলতে পারবো না যে নিজের জন্য আমি সেজেছি। কার জন্য সাজবো, কাকে দেখাবো আমার এই রূপ যৌবন? তাছাড়া আমার এলাকার যে মানুষগুলা ছিল সবাই আমার স্বামীকে কম বেশি ভয় পেত ও সম্মান করত। এলাকার এমন কোনো যুবক বয়সের ছেলে নেই যে তারা আমার দিকে চোখ দিবে। কেউ আমার দিকে তাকাতও না। আমি দুই একবার বোরখা পরে শপিংয়ে যেতাম, অনেকেই আমার দিকে তাকাতো, কেননা আমার শরীর বডি ফিটনেস ছিল দেখার মতো, একেবারে রূপের লাবণ্যে। অনেকে আমাকে বোরখা পরা অবস্থায় চিনতে না পারলেও আমার দিকে আমার শরীরের ভাঁজগুলো দেখে সবাই তাকিয়ে থাকতো হা করে। আমি বুঝতে পারতাম। কিন্তু যখনই তারা আমার মুখ দেখত বা সবাই জানতো যে আমি এই চেয়ারম্যানের বউ, রাকিব চেয়ারম্যানের বউ, ঠিক তখন আর আমার দিকে কেউ আর কোনো চোখ দিত না, নজর দিত না। বন্ধুরা, এই বিষয়টা কি আমার জন্য খারাপ নাকি ভালো? আমি আজ পর্যন্ত সুখের দেখা পেলাম না। কিন্তু শেষ পর্যন্ত আমাদের বাসায় একটা বুড়ো লোক কাজ করত। তার নাম ছিল রহিম চাচা। তিনি আমাকে একেবারে পুরো নাড়িয়ে দিয়েছিলেন। তিনি এই বয়সে এতটাও শক্তিশালী হতে পারে আমার বিশ্বাসই হচ্ছিল না। আসলে আমরা সবাই বলে থাকি যে গ্রামের মানুষের শক্তি নাকি একটু বেশি হয়ে থাকে। এটা আমি আমার দাদা দাদি নানা নানির কাছ থেকেই শুনেছিলাম। আগের যুগের মানুষ এবং আমার নিজের দাদা, সেও ছিল একজন কঠিন পরিশ্রমী একটা মানুষ। সে সারা দিন মাঠে কাজ করত, জাল বেয়ে মাছ ধরত। কৃষক হিসেবে তার একটা সম্মান ছিল আলাদা, এত পরিমাণ রেসপেক্ট করত মানুষ। তাছাড়া আগের যারা মানুষ ছিল, গ্রামের মানুষ, তারা কিন্তু নিজেরাই হাল চাষ করত, নিজেরাই সব কাজ করত, বারণ মানত না। মানে তারা এত পরিশ্রম করতে পারে যেটা আপনাদেরকে বলতে পারবো না। আর এখনকার যুগের ছেলেরা তো এক বস্তা চিনির বস্তাও তারা মাথায় নিতে পারে না, 20 কেজি চালের বস্তা তো তারা এখন মাথায় নিতে পারে না। তাদের শক্তি একেবারেই এখন বলা চলে নেই। যাই হোক, সেই রহিম চাচা আমার জীবনে আসলো এবং আমার জীবনটা আবার নতুন করে বাজাতে শুরু করলাম। স্বপ্ন দেখলাম। আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব বেশি ভালো আছো। বন্ধুরা, বুঝতেই পারতেছো আজকের গল্পটা শুনে আমি তোমাদের জন্য একটা দারুণ চমৎকার স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের গল্পটা যেমন বেদনা আছে, তেমন টুইস্ট আছে, তেমন ভালো লাগাও আছে, খুব বেশি বিনোদন পাবে। আশা করি তোমরা গল্পটা একদম পুরোপুরি শেষ পর্যন্ত শুনবে। এটা তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে একেবারে গল্পটা পুরোপুরি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আমার নাম ছিল রেহানা। আমি ছিলাম মা বাবার একমাত্র আদরের মেয়ে। আমাদের পরিবারে আর কোনো মেয়ে ছিল না। আমার বড় 2 ভাই আছে। আমি আমার মা বাবার, আমার 2 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলাম। আমার 2 ভাইয়ের এবং মা বাবার আদরের মেয়ে, বাড়ির একমাত্র মেয়ে ছিলাম আমি। সবাই আমাকে মাথায় করে রাখত। আমি যখন স্কুলে যেতাম,
অনেক সময় আমরা দেখি যে মানুষ ছোটবেলায় দেখবেন স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করে 10 টাকার জন্য, কিন্তু আমার ভাই, আমার মা, বাবা তারা আমাকে খুব বেশি হেল্প করত। আমি যখন যেটা চেয়েছি তখন সেটা আমাকে তারা দিয়েছে। তাছাড়া আমাদের পরিবারটা ছিল একটা ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি। আমার বংশ ছিল তালুকদার বংশ, যে কারণে আসলে 8-10টা মেয়েদের মতো ওইভাবে ফ্রিলি কিন্তু চলাফেরা করতে পারিনি। আমার একটা লিমিট ছিল। আমি ইচ্ছে করলেই বান্ধবীদের সঙ্গে ঘরের বাইরে যেতে পারতাম না, ইচ্ছে করলেই আমি আসলে একা একা চলতে পারতাম না। আমার একটা নিয়মের ভিতরে চলতে হতো। বলা চলে আমার সঙ্গী ছিল আমার রুম। সারাক্ষণ আমি ঘরের ভিতরেই সময় কাটিয়েছি। আর আমার এখন যে জায়গায় বিয়ে হয়েছে সেটাও হচ্ছে তালুকদার বাড়ির। আমার স্বামী হচ্ছে রাকিব তালুকদার। তিনি মূলত এই ইউনিয়নের একজন চেয়ারম্যান এবং তাদের অনেক সম্পত্তি আছে। তাদের বাপদাদা থেকে শুরু করে এখনো পর্যন্ত তাদের বংশ বেশ রাজত্ব করে। এই বাড়ির সিস্টেম হলো কি জানেন? এই বাড়ি থেকে মেয়েরা খুব সহজেই বাড়ির বাইরে বেরোতে পারে না। বাড়ির বাজার খরচ যা কিছু লাগবে এভরিথিং সব কিছুর জন্য আমাদের লোক রাখা আছে। এমন কি জানেন, আমার রান্নাবান্না খুব একটা বেশি করা লাগে না। রান্নাবান্না করার জন্য আমাদের বাসায় একজন কাজের মেয়ে আছে, তার নাম হচ্ছে নাসরিন। সে সব রান্নাবান্না করে। মানে কি বলবো, আমরা গ্রামে থেকেও একেবারে পুরো জমিদারের মতো আমরা বসবাস করতেছি। আপনি দেখবেন শহরেও কিন্তু এরকম যাদের কোটি কোটি টাকা আছে তারাও কিন্তু এই জীবনযাপন করে না যতটা আমরা শান্তিতে জীবনযাপন করি। যাই হোক, গ্রামের মানুষ আমাদেরকে খুব শ্রদ্ধা করে, রেসপেক্ট করে, সম্মান করে। আমরাও তাদেরকে টাকা পয়সা যখন যার বিপদ হয় আমরা তার পাশে দাঁড়াই। আমার স্বামী দাঁড়ায়। সে আসলে মেয়েদের পক্ষে থাকে। আমার স্বামী ছিল এলাকার অন্যায় মানুষের বিরুদ্ধে, সে একজন বাঘ হয়ে থাকতো সব সময়। কিন্তু বন্ধুরা, আমাদের এত এত ফ্যাসিলিটি, টাকা পয়সা, সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে একটা সন্তানের। এই বাড়ির একটা বংশধর লাগবে। আমার স্বামীর আর কোনো ভাই নেই, তিনি একাই। তার 2টো বোন আছে, অনেক দূর বিয়ে দিয়েছে। প্রায় আসামের রাজ্যে তাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, প্রচুর দূর। আর আমরা হচ্ছে বাংলাদেশের বর্ডারের পাশে আমাদের বাড়ি, ত্রিপুরা। তো যাই হোক, এরপর আমাদের বংশবিস্তার। আপনার জমিদারি ততক্ষণ থাকে যতক্ষণ আপনি বংশবিস্তার করতে পারেন। যদি আপনি বংশবিস্তার না করতে পারেন, আপনার জমিদারি কিন্তু থাকে না। আসলে আমার স্বামী প্রায় সময় রাতে আমার কাছে কান্নাকাটি করত, চিৎকার চেঁচামেচি করত যে তার ছোটবেলায় একটা রোগ ছিল, সেই রোগ থেকে নাকি তার এই সমস্যা। আমি আসলে বিষয়টা জানি না। রাতে সে যখন আমার কাছে আসতো, রাতে খাবার দাবার শেষ করে আমরা যখন ঘুমিয়ে পড়তাম, ঘুমানোর সময় আমার স্বামী আমাকে বেশ কিছু চুমু দিত আমার কপালে, আমার গালে, আমার ঠোঁটে। আরেকটা জিনিস কি জানেন, মেয়েরা সহজেতে কিন্তু উত্তেজিত হয় না। আর মেয়েরা যদি একবার উত্তেজিত হয়ে যায় তাহলে কিন্তু তাকে তখন আর আটকে রাখা যায় না। তো আমার স্বামী প্রতিদিন রাতের বেলায় সে প্রথমে উত্তেজিত করে ফেলতো। আমার শরীর থাকতো একেবারে পুরো বরফের মতো। আমার সেই বরফ শরীরটাকে আমার স্বামী নিমেষেই আগুন করে দিত। কিন্তু আগুন ধরিয়ে দিয়ে শেষ পর্যন্ত সে আগুন তিনি ফায়ার সার্ভিস হয়ে আর নেভাতে পারতেন না। এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল। সে প্রতিদিন ঘুমানোর সময় আমাকে কপালে চুমু দিত, গালে গাড়ে চুমু দিত। সে শুধু আমাকে চুমু দিতে পারত, আমার পায়ে, হাতে, সব জায়গায় আমাকে একটু আদর করত, জড়িয়ে ধরত, বেশ কিছুভাবে করত। কিন্তু যখনই আসল কাজটা করতে যাবে ঠিক তখনই তার অটোমেটিক হয়ে যায়। মানে ভেতরে যে পানিটা, ঝর্ণার পানিটা, এই পানিটা বের হয়ে যায়। তখন আর আমার স্বামী এসে আর পারে না। কিন্তু ততক্ষণে আমার শরীর পানি থেকে একেবারে পুরো আগুন হয়ে যায়, গরম হয়ে যায়। আর প্রতিদিন এইভাবে সারাটা রাত আমার শরীরটা আগুনে আগুনে যায়। আমার স্বামী আমার শরীরটাকে প্রতিদিন এইভাবে গরম করে শেষ পর্যন্ত সে আর ঠান্ডা করতে পারে না। আর এই জন্য আমি তাকে প্রচুর পরিমাণে বকা দিতাম, তাকে আমি প্রচুর পরিমাণে বকতাম, কিন্তু সে আমাকে কোনো কিছুই কখনো বলতো না। বেহায়ার মতো শুধু আমার গালেই শুনে যেত।
কি করবে? সে একজন স্বামী হয়ে এসে তার স্ত্রীকে সুখ দিতে পারছে না, স্ত্রীকে শান্তি দিতে পারছে না, তাহলে তো কথা শুনতেই হবে। যাই হোক, বরাবরের মতো সেদিন রাতেও সে আমার কাছে আসে, কিন্তু সেদিন আমি তাকে কেনা করি, শোনো, তুমি প্রতিদিন আমার এই বড় শরীরটাকে তুমি আগুন করে দাও, দিয়ে শেষ পর্যন্ত তুমি আর আমার শরীরটাকে ঠান্ডা করতে পারো না। দেখো, তোমার এই সমস্ত চুমু আমার আর লাগবে না, আমার ভালো লাগে না। কাজের কাজ তো তুমি করোই না, আসল কাজ তো তুমি দাওই না, এভাবে আর হচ্ছে না। আসলে কি করব? আমি নিজেও একটা উপায় পাচ্ছি না, কারণ আমি এমন একটা সিচুয়েশনে আছি বন্ধুরা, আমি চাইলেও এখান থেকে বের হতে পারতেছি না। কারণ আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে, আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, যেই মান সম্মানটা হচ্ছে আমার বাবা মা, আমার ভাইরা, আমাদের এলাকাতে আমাদের একটা সুনাম আছে, আমাদের একটা বেশ একটা জনপ্রিয়তা আছে। এখন ফুট করে হঠাৎ করে আমি যদি আসলে বিয়েটা ভেঙে দিই বা আমি যদি আমার হাজব্যান্ড থেকে ডিভোর্স নেই, তাহলে এলাকার মানুষ কত কথা বলবে যে এইরকম একজন স্বামীকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে এসেছে, মেয়ের চরিত্র ভালো না, চরিত্র সমস্যা, এই সমস্যা ওই সমস্যা। বুঝেনি তো, মানুষের সমালোচনা করতে মানুষের যোগ্যতা লাগে না, যে যেভাবে পারে সে সেভাবেই মানুষের সমালোচনা করে। কিন্তু এই জিনিসটা মানুষ বোঝে না, আমি যে আরেকজনের সমালোচনা করতেছি, আমার যোগ্যতা কি, আমার কতটুকু যোগ্যতা আছে, আমি যেই মানুষটাকে নিয়ে কথা বলতেছি সেটা কতটুকু সত্য। মানুষ সত্য মিথ্যে যাচাই না করেই মানুষের সমালোচনা করে। আমি সবসময় সম্মানের বিষয়টা খুব ভয় পেতাম, কারণ আমি চাইতাম আমার কারণে বা আমার সুখের কারণে যেন আমার মার বাবা, আমার ভাইয়ের কপালে যেন চুনকালি না লাগে। আমি সবসময় মান সম্মান নিয়ে ভয় পেতাম, আর যেই কারণে আমি আসলে আমার হাজব্যান্ডকে আসলে কখনোই ডিভোর্সের কথা চিন্তা করি নাই। আর তাছাড়া উনি আমাকে শুধু আমার শারীরিক সুখটুকু দেন নাই, তাছাড়া উনি আমাকে সোনা দানা গোল্ড, যখন যেটা খেতে মন চায়, একেবারে পুরো রাজকীয় একটা ব্যাপার, সব কিছুই আমার হাতের কাছে, কিন্তু এই একটা জিনিস উনি আমাকে দিতে পারেন না। কিন্তু বন্ধুরা, এইভাবে আসলে একজন মানুষের যতই তার আসলে টাকা পয়সা ধন দৌলত যত যাই কিছু থাকুক না কেন, আপনি একজন মানুষ হিসাবে আপনার কিন্তু শারীরিক সম্পর্ক ছাড়া আপনি কখনোই আসলে বাঁচতে পারবেন না। আমার খুব কষ্ট হতো, আমার স্বামী বুঝতো আমি মাঝে মধ্যেই রাতে ঘুমানোর সময় কান্নাকাটি করতাম, চিৎকার করতাম, এবং আমার যে একটা যৌবন ছিল, আমি সেই যৌবনে চিৎকার করতাম, রাতে গড়িমসি করতাম। আমার স্বামী, সে আমার সামনে থেকে চোখ দিয়ে সব কিছুই দেখতো। আমি বুঝতাম যে আমার স্বামীরও বিষয়টা খুব খারাপ লাগতো, কিন্তু সে সব কিছু নীরবে দেখে যেত, কোনো কিছুই কখনো বলতে পারতো না। কি করবে, ওনার হাতেও তো কোনো কিছু নেই, উনি কি করবে? একদিন উনি আমাকে বলল, রেহানা, আমি কি করব বলো, এইভাবে তো আসলে আর যাচ্ছে না। তাছাড়া আমরা বিয়ে করেছি আজকে প্রায় 2 বছর হয়ে গেছে, আমার মা বাবা তারা সবারই আমার সন্তানের জন্য অপেক্ষা করতেছে। রেহানা, আমার তো সেই ক্ষমতা নেই। আমরা কি কোনো হাসপাতাল থেকে একটা ছেলে যৌতুক নিয়ে আসব? কাউকে বলবো না? আমি বললাম, শোনেন, আমরা যদি কোনো হাসপাতাল বা কোথাও থেকে কোনো ছেলে বা মেয়ে যৌতুক নিয়ে আসি, তাহলে বিষয়টা সবাই জেনে যাবে। এই গ্রামের মানুষ আপনাকে খুব সম্মান করে, তখন এই সম্মানটা আর আপনার থাকবে না, এই মানুষ আর তখন সম্মান করবে না। তাছাড়া আপনি একটা ছেলে, একটা বাচ্চা দত্তক নিয়ে আসতেই পারেন, সবাই বিষয়টা জেনে যাবে, কিন্তু আপনাকে যতটা সম্মান দেয় আপনার সন্তানকে সেই সম্মানটুকু দিবে না। নিজের সন্তান একটা আর পর সন্তান একটা। আমার স্বামীরও আমি বুঝলাম তার মাথায়ও খুব টেনশন হচ্ছিল একটা সন্তানের জন্য। সে চেষ্টা করত, আমি তাকে বললাম ভালো ডাক্তার দেখাতে। সে শহরে না গিয়ে ভালো কোনো ডাক্তার না দেখে সে গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে শুরু করলো। এবং আমার স্বামী প্রতিদিনই দেখতাম একটা বোতলে কি যেন কোল্ড ড্রিঙ্কসের মতো খেত, সেটা নাম ছিল জিনসিং। এটা খেলে নাকি উত্তেজিত হওয়া যায়, পুরুষ নাকি কিছুটা শক্তিশালী হয় এবং তাদের স্ত্রীদের সঙ্গে বেশ কিছু সময় তারা মিলন করতে পারে। আমার স্বামী রাতের খাবার খাওয়ার শেষে সেটা খেত, খাওয়ার পরে সে আমার পাশে আসতো, আমাকে প্রতিদিনই গরম করে সে আবার ঠান্ডা হয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই হতো না। এভাবে উত্তেজনাপূর্বক অনেক ওষুধ খেয়েছে, কিন্তু কোনো কিছুতেই তার কোনো কাজ হতো না। শেষ পর্যন্ত কোনো কিছুই হতো না, আমাকে হাত দিয়ে বেগুন দিয়ে কাজ চালাতে হতো। কিন্তু আমি এভাবে কতদিন কাজ চালাবো? আসলে এভাবে কাজ চালালে তো আমারও শরীরের সমস্যা হবে, এজন্য আমি আর এভাবে কাজ চালাতাম না। একদিন বন্ধুরা, আমি বাথরুমে গোসল করতেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি তারা তাদের এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিল এবং আমাকেও বলেছিল, আমি সেদিন যাইনি বিয়েতে। আমার শ্বশুর এবং শাশুড়ি তারা দুজনেই সেই বিয়েতে গিয়েছিল এবং তারা শুনেছে 2 দিন থাকবে ওই বিয়ে বাড়িতে। আমার স্বামী বাইরে এসে একটা কাজের জন্য গিয়েছিল। আমি বাসায় গোসল করতেছিলাম বাথরুমে।
হঠাৎ করে আমি যখন গোসল করতেছি, শরীর ঘষাচ্ছিলাম, মুখে সাবান টাবান সব কিছু মেখেছিলাম, হঠাৎ করে বাথরুমে পানি চলে গেল। আমি আমার বাসার কাজের মেয়ে নাসরিনকে ডাকতেছিলাম, কিন্তু নাসরিন কোনোভাবেই সাড়া দিচ্ছিল না। হঠাৎ করে বাসার রহিম চাচা সে বলল, বৌমা, বাড়িতে তো কেউ নেই, নাসরিন কোথায় জানি গিয়েছে, তোমার কি কোনো কিছু লাগবে আমাকে বলতে পারো। আমি তখন রহিম চাচাকে বললাম, চাচা, বাথরুমে তো পানি চলে গেছে, আর আমার চোখে মুখে তো পানি, আমার চোখে প্রচুর জাল লাগতেছে, সাবানে চোখে মুখে জ্বলা শুরু হয়ে গেছে। আমি বাথরুমের দরজাটা খোলা রাখলাম, রহিম চাচা আমার কাছে এসে কোনো কিছু শব্দ না করে সে আমাকে চুপচাপ দেখতেছিল। আমি বিষয়টা লক্ষ্য করলাম। বন্ধুরা, এই গল্পের দ্বিতীয় পার্ট আসতে চলেছে। দ্বিতীয় পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ।